জুলাই মাসে গণহত্যার ব্যাপকতা যে কতটা গভীর তা আস্তে আস্তে কিন্তু টের পাওয়া যাচ্ছে। প্রতিদিনই মৃত্যুর মিছিল সেটি বাড়ছেই, কোনোভাবেই শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত সিএমএইচ এখন এই চিকিৎসার কাজে যুক্ত হয়েছে। ৩ শতাধিক শয্যা রেডি করা হয়েছে, সেখানে আহতদেরকে চিকিৎসা দেওয়া হবে। কেননা প্রতিদিন ২ জন ৩ জন ৪ জন করে কিন্তু মারা যাচ্ছে। এবং সর্বশেষ যেই খবর সবার হৃদয়কে নাড়া দিয়েছে সেটি হচ্ছে মৃত্যুর সংখ্যাটা জানতে পেরে। অনেকেই প্রথমে ধারণা করছিল ২০০, ৩০০, ৪০০, কিন্তু মনে মনে অনেকে ভাবছিল বোধহয় ১,০০০ ছাড়িয়ে যেতে পেরে। আসলে মানুষের সেই আশঙ্কাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। সর্বশেষ যে খবর তাতে বৈষম্য বিরোধী আন্দোলনে অর্থাৎ জুলাই মাসের ১৪-১৫ তারিখ থেকে যেই হত্যাকাণ্ড শুরু হয়, গণহত্যার প্রক্রিয়া, সেটি ৫ তারিখ এবং ৫ই আগস্টের পরেও ঘটেছে। তার সংখ্যা ৮১৯ জন। এই সংখ্যাটা HRSS তারা আনুষ্ঠানিকভাবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে বলা হচ্ছে, গণমাধ্যম, হাসপাতাল ও অন্যান্য সূত্র থেকে এবং বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তারা বলছে যে এই সংখ্যা কমপক্ষে ১,০০০ হতে পারে। এই সংখ্যা হয়তো যেভাবে প্রতিদিন আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আছে, যেভাবে মারা যাচ্ছে, সেটি হয়তো ১,০০০ ছাড়িয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সংবাদ সম্মেলন হয়, সেখানে এই সংখ্যাটা জানানো হয়। বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে ৮১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়ার দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। আর জাতিসংঘ কিন্তু বলেছিল যে এই সংখ্যাটা ৬৩০ জন তারা উল্লেখ করেছিল। সংস্থাটি বলছে যে তারা ৬৩০ জনের পরিচয় শনাক্ত করতে পারলেও বাকি ১৮৯ জনের পরিচয় এখনো তাদের অজানা। সংস্থাটির প্রতিবেদনে বলা হচ্ছে ১৬ই জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত ৩১১ জন মারা গেছে এবং ৪ঠা আগস্ট থেকে ১৮ই আগস্টের মধ্যে আরও ৫০৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল, বিভিন্ন গণমাধ্যমের যারা তথ্য সংগ্রহ করেছে তাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৮৩ জন অর্থাৎ ১৮% ছিল ১৮ বছরের কম বয়সী। ১৮ বছরের কম বয়সী ছিল ৮৩ জন। ২৪০ জন ৫১% ছিলেন যুবক। ১২৬ জন ছিলেন অর্থাৎ ২৭% ছিলেন মধ্যবয়সী এবং ২১ জন অর্থাৎ ৪.৫% ছিলেন বৃদ্ধ। বিশেষভাবে শনাক্তকৃত নিহতদের ৬৯% বয়স ৩০ বছরের নিচে। এছাড়া নিহতদের মধ্যে ১০ জন মহিলা ও শিশু ছিল। দর্শক, ৫ জন সাংবাদিক এবং ৩৫ জন বিভিন্ন পেশার লোক ছিল এবং ১৪৪ জন ছাত্র, ৫৭ জন শ্রমিক, ৫১ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর সংখ্যা এখন বলা হচ্ছে শতাধিক। তো সব মিলিয়ে আসলে এই ক্ষত অনেক গভীরে, সেটি বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তার ভয়াবহতা টের পেয়ে সিএমএইচেও এখন চিকিৎসা শুরু হয়েছে। ৩২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, এটি বলা হচ্ছে। একটি ছবি দেখা যাচ্ছে, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা চলছে গুলিতে আহত ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ হামিমের। সাধারণত সামরিক বাহিনীর সদস্য এবং তার পরিবারের সদস্যরা সিএমএইচের চিকিৎসা সুযোগ পান। বিশেষ কোনো নাগরিক বা জটিল কোনো পরিস্থিতির রোগীকেও এখানে চিকিৎসা দেওয়া হয়। সাম্প্রতিক আন্দোলন ঘিরে আহত বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাসপাতালটি। ১,৬৫০ শয্যার এই হাসপাতালে সাধারণ সব ধরনের চিকিৎসার পাশাপাশি ১৪টি সেন্টারে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে। সিএমএইচে ট্রমা ও বার্ন সেন্টারে সম্পূর্ণ পৃথকভাবে আন্দোলনে আহত রোগীদের চিকিৎসার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেখা যায় সারি সারি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। একটি ওয়ার্ডে বেশ কয়েকজন রোগীকে দেখা গেল, তাদের একজন রাজমিস্ত্রি, বাকিরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শক, বুঝতেই পারছেন যে এই ক্ষত, এই শোক বহুদিন এই জাতিকে বহন করতে হবে। যেই ধরনের একটা ফ্যাসিজম তৈরি হয়েছিল
এই ফ্যাসিজম কোনোভাবেই উৎখাত করা যাচ্ছিল না সাধারণভাবে নির্বাচনের মধ্য দিয়ে। ফলে ছাত্র জনতার প্রবল অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্য দিয়ে এর একটি সমাধান হয়েছে, যেটি কোনোভাবেই শান্তিপূর্ণ না, একটা রক্তাক্ত সমাধানের মধ্য দিয়ে শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।